উন্নয়ন ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, সংখ্যালঘুদের ক্রিমিনাল তৈরির অভিযোগ অগ্নিমিত্রা পালের। বিধানসভা ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইএএস বানাচ্ছেন না, তাদের হাতে বন্দুক দিচ্ছেন, বারুদ দিচ্ছেন, পিস্তল দিচ্ছেন। যে ক্রিমিনাল বলে কাদের বলছে, ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। টপকা মন্তব্য ভেসে থাকার জন্য করে, কারণ ওরা হিন্দু মুসলমান নির্বিশেষে ওরা কারো নয়। পশ্চিমবঙ্গ থেকে মুছে যাওয়ার আগে ওরা একটা শেষ কামড় দিতে চাইছে। বিজেপি সম্পর্কে আমি প্রথমেই বলবো, বিজেপি কোনো সভ্য ভব্য মানুষের দল নয়। বিজেপি সব সময় সংখ্যালঘুদের টার্গেট করে থাকে। যে ক্রিমিনাল বলে কাদের বলছে, আমার তো মনে হয় বিজেপি দলের এবং সংঘ পরিবার মানে আরএসএস এবং বিজেপিতে যারা বিভিন্ন পদে রয়েছে, শীর্ষ পদে আছে, তারা তো তাদের মতো দুর্নীতিগ্রস্ত এবং তাদের মতো ক্রিমিনাল সারা ভারতবর্ষে কেউ নেই। কারণ আপনি যদি একটু ইতিহাসের দিকে ঘেঁটে দেখবেন যে 2014 সালের পর থেকে দেশে যারা সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ, তাদের ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে, শুধু তাই নয়, 2014 আগেও আমরা দেখেছি গ্রাহাম স্টেইনস ওড়িশায় একজন খ্রিস্টান মানুষ, সমাজসেবী, তিনি কুষ্ঠরোগীদের জন্য কাজ করছিলেন। সেখানে তাকে মিশনারি মানে তিনি নাকি খ্রিস্টান ধর্মান্তরিতকরণ করছেন, এইসব ভুয়ো অভিযোগ দিয়ে দারা সিং বলে এক দুষ্কৃতী, বজরং দলের এক দুষ্কৃতী, তাকে খুন করে, সপরিবারে খুন করে। এবং এই ধরনের দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি হচ্ছে এই ধরনের একটা দুষ্কৃতীদের দল। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে এই মুহূর্তে যে অন্যান্য জিহাদি সংগঠন আমরা যে নাম শুনে থাকি, আমি মনে করি বিজেপিও একটা জিহাদি সংগঠন। ওরা হিন্দু মুসলমান নির্বিশেষে ওরা কারো নয়। ওরা যে কথা বলেছে, আজকে ওই বিধায়ক যিনি বলেছেন, যে বক্তব্য বিধানসভায় রেখেছেন, ওদের মুখে কোনো কথা শোনা মানে না শোনার থেকে না শোনাই ভালো। কারণ ওনারা কোনো বিবেচনা নেই, ওনারা কোনো বিবেচক মন্তব্য করে না, একটা আলটপকা মন্তব্য ভেসে থাকার জন্য করে। কারণ ওনাদের এখানে কোনো সংগঠন নেই, মানুষ বিজেপিকে চায় না। স্বাধীনতা সংগ্রামে তো আমরা দেখেছি এই সংখ্যালঘুরাই সবথেকে বেশি প্রাণ দিয়েছে। একদম নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে পাশে যিনি থাকতেন হাবিবুর রহমান সহ, আজকে যদি আপনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখেন, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রাম যত ডেভেলপড হয়েছে, মুসলিমরা হিন্দু মুসলমান নির্বিশেষে এই ইংরেজদের বিরুদ্ধে একত্রে লড়াই করেছে। তা ইংরেজ তো সেই সময় একটা জিনিস চাপিয়ে দিয়েছিল, আমরা জানি, ডিভাইড অ্যান্ড রুল, যে মানুষে মানুষে বিভেদ তৈরি করা, ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ তৈরি করা। আর বিজেপি, যদি আপনি বিজেপি ইতিহাস দেখে থাকেন, মানে বিজেপি তো নয়, তাদের পূর্বসূরি আরএসএস এবং যে হিন্দু মহাসভা, তারা হচ্ছে ব্রিটিশের দালালি করত। তারা স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিজেপি আরএসএস যাকে তাদের প্রাণপুরুষ বলে থাকেন, সেই সাভারকার, তিনি মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন। যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, পণ্ডিত নেহেরুরা দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছেন, সেইখানে একজন ভদ্রলোক সাভারকার, তিনি মুচলেকা দিয়ে ব্রিটিশের সঙ্গে কার্যত হাতে হাত মিলিয়ে, এটাই হচ্ছে বিজেপির কালচার। বিজেপি তো ভারতের ইতিহাস ভূগোল কিছুই জানে না, বিজেপির কাছ থেকে এই ধরনের মন্তব্য খুবই স্বাভাবিক। কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে একজন বিধায়িকা তিনি বলবেন যে সংখ্যালঘুরা ক্রিমিনাল, একেবারে ক্রিমিনাল বলে দাগিয়ে দেবেন। কারণ উনি জানেন উনি এমনি ভোটে জিততে পারবেন না। সাধারণ মানুষের ভোটে ওরা এমনি বিজেপি যে 77টা আসন রয়েছে, বিজেপি খুব সম্ভবত এবার বিধানসভায় প্রধান বিরোধী দলের জন্য যে সংখ্যাটা লাগে, যে 29 বা 30টা, সেই সংখ্যাটা পাবে না। বিজেপি সেটা বুঝতে পেরেছে। পশ্চিমবঙ্গ থেকে মুছে যাওয়ার আগে ওরা একটা শেষ কামড় দিতে চাইছে, এই ধরনের নাটক করে বা এই ধরনের অনভিপ্রেত কথা বলে, যেটা ভারতীয় গণতন্ত্র এবং বাংলার পক্ষে ক্ষতিকর। সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই ইতিমধ্যেই দাবি তুলেছেন যে অগ্নিমিত্রা পালকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অবশ্যই, এটা আমারও বক্তব্য। অগ্নিমিত্রা পালকে এই মুহূর্তে ইমিডিয়েট বাংলার মানুষ, বাংলার স্বাধীনতাকামী মানুষ, যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই নির্বিশেষে যখন ঝাঁপিয়ে পড়েছিলেন। আর আমি একটা কথা বলে থাকি, বাঙালি মানে বাঙালির মধ্যে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান করতে যাবেন না। কারণ বাঙালি, আমরা যেরকম রবি ঠাকুরের মতো কবি পেয়েছি, বিশ্বকবি, সেরকম কাজী নজরুল ইসলাম আমাদেরই বাঙালি, এবং মাইকেল মধুসূদন দত্ত, এই যে হিন্দু মুসলমান খ্রিস্টানের এই সমন্বয় এই বাংলার মাটি থেকেই পাবেন। এটা অগ্নিমিত্রা পালদের কে বোঝাবে?
ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিন্তু এই যে বিধায়িকার এরকম মন্তব্য, এই রীতিমতো তো খেপে যাবে বাংলার মানুষ এবং সংখ্যালঘু বাংলার মানুষ তো খেপে যাবে, অলরেডি খেপে গিয়েছে। এবং এসআইআর এর ফলে এই মুহূর্তে ইতিমধ্যে আমরা জানি শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তারা আত্মহত্যা করেছে যারা, তারা লিখে গিয়েছে যে এই চাপ তারা নিতে পারছে না। এবং আপনি জানেন যে দিল্লিতে এই নিয়ে আমাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এই নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হয়েছে এবং সমাজের সর্বস্তরের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। বিজেপি জানে তারা মানুষের কাছে তারা গ্রহণযোগ্যতা হারিয়েছে, সুতরাং বিজেপির কাছে এটা আশা করাটা অন্যায়। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী যে সওয়াল করেছিলেন এসআইআর নিয়ে তার সম্পূর্ণ নাটক, বিচারপতিদের ওপর চাপ বাড়াতে তিনি ওখানে গিয়েছেন। এই অভিজিৎ গাঙ্গুলি কদিন আগেই দেখবেন একটু বেসুরো গান গাইছিলেন, তখন মনে হচ্ছিলেন যেন উনি বলছিলেন না মাঝে যে ওনার কথা শুনে মনে হচ্ছিল যে উনি বিজেপির এমপি না অন্য কোনো দলের এমপি। খুব উনি একটা বিবেকের ভূমিকা নিয়েছিলেন। সেই একটা মানবিকতা, একটা যাত্রায় না বিবেক বলে একটা ক্যারেক্টার থাকতো যাত্রায়, এবং উনি সেই বিবেকের চরিত্র নিয়েছিলেন অভিজিৎবাবু। এবং মাননীয় অভিজিৎবাবুকে আমি এইটুকু বলতে চাই যে উনি নিজের গরিমা হারিয়ে এবং তিনি একটা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে তিনি তার যে চরিত্র বা তিনি যা সিস্টেমের সঙ্গে ছিলেন, তিনি নিজের এই বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন, এটাই আমার বক্তব্য। ওনাদের তো ভেসে থাকা ছাড়া ওনাদের সংগঠন নেই বুথভিত্তিক। ওনাকে কোনো বুথে গেলে দেখবেন বিজেপির আপনার পাড়াতে বা আমার পাড়াতে যেখানেই যান বিজেপির কোনো লোক আছে আপনি হয়তো কেউ হাতে গুনে বলতে পারবে না এবং কেউ বলতেও পারবে না বিজেপির কেউ আছে। এবার ওদের তো ভেসে থাকতে হবে, মার্কেটে ভেসে থাকার জন্য এইসব বিতর্কিত আলটপকা, যাকে বাংলায় বলে আলটপকা মন্তব্য করে ওরা লাইমলাইটে আসার চেষ্টা করে। কিন্তু এতে হিতে বিপরীত হবে অভিজিৎ গাঙ্গুলিদের মতো মানুষকে। এই কদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তো একজন বিশিষ্ট আইনজীবী বলে আমরা জানি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুরুচিকর আক্রমণ করেছেন, তারপরও অভিজিৎ গাঙ্গুলি এই ধরনের আক্রমণ, মানুষ ভোটে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, আর কটা দিনের অপেক্ষা মাত্র। কিন্তু তারা বলছে যে বাংলার বুকে তারা ক্ষমতায় আসবে, আর আপনি বলছেন কটা দিনের অপেক্ষা। ওটা মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে বলে একটা সিরিয়াল হতো, তাতে আমরা 90-এর দশকে তাতে আমরা দেখতাম এক মুঙ্গেরি লাল বলে এক ভদ্রলোক, সে কাল্পনিকভাবে নিজেকে রাজা ভাবতেন, রাজা, উজির, পুলিশ অফিসার, অনেক কিছু বড় বড় কিছু। তিনি অ্যাকচুয়ালি একটা বেকার অকর্মণ্যের ঢেকি ছিলেন, কিন্তু উনি এসব স্বপ্নে ভাবতেন। বিজেপি দলটার অবস্থাই তাই। বঙ্গ বিজেপি এখানে জানে ওদের কোনো মাটি নেই, কোনো জমি নেই। বিজেপি এই ধরনের মন্তব্য করে ওই ভেসে থাকা ছাড়া আর বিজেপির কোনো গতি নেই। শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলায় যে রাজ্য সরকার যে বাজেট পেশ করেছেন সেখানে 500 টাকা বাড়িয়ে যে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছেন, তিনি বলছেন আমরা যদি ক্ষমতায় আসি 3000 করে লক্ষ্মীর ভান্ডার। ওরা তো বাংলার যে প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, ওরা সেটাকে কপি পেস্ট করে। কিছুদিন আগে ওরা বলেছিল লক্ষ্মীর ভান্ডারকে ওরা অসম্মানিত করেছিল, রীতিমতো গাল পেরেছিল লক্ষ্মীর ভান্ডার, যেসব মা বোনেরা এগুলো নেয় তারা বিক্রি হয়ে যায়, তাদের ভিখারির সঙ্গে তুলনা করেছিলেন। আজকে তারাই আবার পাল্টি খেয়ে, আমি এই ভাষাটা বলতে বাধ্য হচ্ছি, তারা বলছে নাকি তারা 3000 টাকা দেবে। আপনি যান বিহারে গিয়ে দেখুন, ওরা এককালীন, ওদের এই দেওয়া এককালীন, তাও এখানে তাও দেবে না অন্যান্য জায়গায়। আর তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী এবং বিভিন্ন প্রকল্প, সেগুলোকে জাস্ট কপি পেস্ট করে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে কোথাও লাডলি বাহিনা, কোথাও অন্যান্য নামে চালাচ্ছে। এই কপি পেস্ট রাজনীতি ভারতবর্ষের মানুষও দেখছে, এবং বঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে, তাতে বিজেপি শুধু বাংলাতে নয়, সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব টনক নড়েছে। তারা রীতিমতো ভয় পেয়েছে, তারা গদি সামলাতে এখন ব্যস্ত, তো ভয় পেয়েছে ওরা। দেখুন, বিধায়ক হয়ে গেছে, ও আমি বলি কি, বিজেপির যারা এমএলএ হয়েছে এই রাজ্যে, বিজেপির যারা এমএলএ বা এমপি হয়েছে, তারা না ওই ফ্লুকে পাস করে, ফ্লুকে তারা কোনো কৃতিত্ব নেই, তাদের একটা হাওয়া উঠেছিল, কোনো রকমে তারা বেরিয়ে গেছে। এবার তারা এসআইআরকে সামনে রেখে টুকে পাস করতে চাইছে, এবং এই টুকে পাস এই জ্ঞানেশ কুমারের কে কাজে লাগিয়ে, জ্ঞানেশ কুমারকে আমরা সম্মান করি, তার পথকে সম্মান করি, কিন্তু ব্যক্তি জ্ঞানেশ কুমার যে ভূমিকা নিয়েছেন, যে কদর্য ভূমিকা নিয়েছেন, যেভাবে পক্ষপাতিত্ব করছেন, তাতে তো হিতে বিপরীত হতে বাধ্য। সেখান থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে সময় মতো যদি এসআইআর না শেষ করা যায় রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর একটা অভ্যেস আছে, উনি আগেও তারিখ পে তারিখ দিতেন,
এটা 2024-এর লাস্টের দিকে উনি প্রতি মাসেই বলতেন এই সামনের ওই তারিখ আসছে, এই হবে, অমুক তারিখে এই হবে। শুভেন্দু অধিকারী তারিখ পে তারিখের জন্য বিখ্যাত। আমি বলবো শুভেন্দু অধিকারীর এক্ষেত্রে জ্যোতিষ চর্চা করা উচিত। শুভেন্দু অধিকারী যে রাষ্ট্রপতি শাসন হবে না, শুভেন্দু অধিকারীর বা এইখানে বিরোধী দলনেতা যে পদটা রয়েছে সেটা যে আর থাকবে না, সেটা উনি বুঝতে পেরেছেন, খুব ভালো মতো বুঝতে পেরেছেন। সেই জন্য উনি এইসব মানে আবল তাবল বকছেন।